কৌতুক আয়না পর্ব 2। পরের দিন দুপুরে খাবার টেবিলে রাতের কাহিনী নিয়ে আলোচনা হলো। আসলে ঘটনাটা কি? সুতি দুঃস্বপ্ন বলে এড়িয়ে গেল, এখন আবার সুকনাকে টিচ করার কোন সুযোগ দেওয়ার মানে হয় না। তবে সে নিজেই চিন্তিত, আসলে কি দুঃস্বপ্ন ছিল? সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল না, সুক্তি এ নিয়ে আর ভাবতে চায় না। বিকেলে তুলি আর সুমনের সাথে সুমের গুরুর গিটার বাজানো শুনতে যাওয়ার কথা, সে সেটা নিয়েই ভাববে। সন্ধ্যা গড়িয়ে রাত হবার সাথে সাথে সুক্তির আবার অস্বস্তি হতে থাকে। আজ রাতে কি হবে কে জানে। আজ সে দরজা না লাগিয়ে শুয়ে পড়ে। ডাইনিং এর লাইট সারা রাত্রি চালানো থাকে, তাতে করে তার রুমেও আলো পৌঁছায়। ওই ভৌতিক সবুজ আলোর চাইতে সাদা আলো যথেষ্ট স্বস্তিদায়ক। রাত গভীর হতে থাকে, কিন্তু সুক্তির আর ঘুম আসে না। চাপা অস্বস্তিতে সে জেগে থাকে। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। হঠাৎ তার আবার ঘুম ভেঙে যায়। সারা ঘরের গুনগুন একটা আওয়াজ ছড়িয়ে পড়েছে। সুক্তি উঠে বসে, সাথে সাথে সব চুপ। আর ভয় ভয় করতে থাকে। ঘড়ির দিকে তাকে দেখলো 2:30 বাজে। ঘরটা আবার কেমন যেন শীতল, যেন এসি চালানো হয়েছে, সাথে সেই বন্ধ। সুক্তি নাক কুচকে বসে থাকে। আবার মাকে টাকার একটা ইচ্ছে জেগে উঠে। অনেক কষ্টে নিজেকে পা কয়েক গালি দিয়ে আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই আবার সেই গুনগুন আওয়াজ, এবার একটু জোরে, তীক্ষ্ণ স্বরেকে যেন একটানা মন্ত্র পাঠ করে চলেছে অত্যন্ত দ্রুত লয়। সুক্তি লাফিয়ে নামে বিছানা থেকে, কিন্তু একটা অমোঘ আকর্ষণ তাকে টেনে আয়নার দিকে নিয়ে চলে। কোন এক অজানা শক্তি তাকে বাধ্য করে আয়নার দিকে তাকাতে। না, এবার আয়নায় তাকেই দেখা যাচ্ছে। ভীত মুখে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে সুক্তি। এবার চোখ খুলতেই সে ভয়ানকভাবে চমকে যায়। আয়নায় কার মুখ। চিৎকার দেবার জন্য মুখ খোলে সে, কিন্তু আয়নার চোখটির ব্যথিত ভাব দেখে থমকে যায়। অপূর্ব এক চেহারা, তবে অনেক শুকনো, ঘন কালো চুল। বাতাসে আস্তে আস্তে দুলছে খাড়ানা উন্নত ললাট, যেন এক গ্রিক দেবতা। তবে সবচেয়ে মায়াকরা তার চোখ। তার মাঝে যেন সাগরের গভীরতা। ছেলেটি ব্যথিত চোখে সুক্তির দিকে তাকিয়ে আছে। মায়াভরা বিষণ্ণ সেই চোখ অগ্রাহ্য করা সুক্তির পক্ষে অসম্ভব। সুক্তি ভুলে যায় সে কোথায় আছে। তার কাছে মনে হয় এটাই বাস্তব, আয়নার মাঝে মানুষ দেখা যাবে। এটাই স্বাভাবিক। সে চাপা কণ্ঠে প্রশ্ন করে, তুমি কে? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, আমি ইভান। দৃপ্ত এবং ভরাট কিন্তু ভীষণ আপন করা কণ্ঠ। তুমি আয়নার মাঝে কেন? তুমি কি কাল রাতে এসেছিলে? হ্যাঁ, আমি তোমাকে ডাকার চেষ্টা করছিলাম। তুমি আয়না কেন? তোমার পরিচয় কি? আর কোন কথা না বলে আয়নার মাঝে ছবি মিলিয়ে যায়। লাইট জ্বালিয়ে সুক্তি অনেক করে দেখে না, আয়না আবার স্বাভাবিক একটা আয়না হয়ে গেছে। লাইট নিভিয়ে সুক্তি অনেকবার বলে, ইভান, ইভান। শুনতে পাচ্ছ? আয়না নিশ্চুপ থাকে। অন্ধকারে শুধু ময়ূরের চোখগুলো ছিকমিকিয়ে ওঠে। পরের দিন সারাটাক্ষণ সুক্তি ভার্সিটিতে অস্থির হয়ে থাকে। কখন সে বাড়ি যাবে, কখন রাত হবে। তার অস্থিরতা দেখে চৈতি বলল, কিরে, প্রেমে পড়েছিস নাকি কারো? এত ছটফট কেন? সুক্তি না শোনার ভান করল। ইভান দেখতে যেন রুশপেশের রূপকথার ইভানের মতো। সে কি কখনো ভেবেছিল তার ঘরের আয়নায় কোন এক রাজপুত্র এসে দেখা দেবে? রাত 12টা বাজতে সুক্তি তাড়াতাড়ি লাইট নিভিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আজ রাতে সে ঘুমাবে না। রাত 2টার দিকে হঠাৎ ঘরে ধীর গতিতে শীতল হাওয়া বইতে থাকে, সাথে সেই বন্ধ। এত সুন্দর দেখতে ইভান, কিন্তু এই পচা বন্ধ কেন আসে তবে? সুক্তি তাড়াতাড়ি আয়নার সামনে যায়। ইভানের মুখে স্মিত হাসি। ইভান ভীষণ রকম ফ্যাকাশে। কেমন আছো সুক্তি? ভালো, তুমি? ইভানের মুখ বিষণ্ণ হয়ে যায়। আয়নার মাঝে আর কেমন থাকবো? তুমি আয়না কেন? কি হয়েছে? ইভান বিষণ্ণ কণ্ঠে জবাব দেয়, আমি কিছুই জানি না। আমি শুধু এক সকালে উঠে দেখতে পাই আমি আমার ঘরের আয়নার মাঝে বন্দী হয়ে গেছি। তারপর থেকে এখানেই আছি। কতবার কতজনকে টাকার চেষ্টা করেছি, কেউ শুনেনি। 100 বছর পর আজ তুমি শুনলে। 100 বছর। সুক্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে, তোমার তাহলে বয়স কত? ইভান হাসে, 300 বছর আগে তো 23 ছিল। এখন তোমাদের হিসেবে নিশ্চয়ই 323, কিন্তু আমার হিসেবে 23। 100 বছর পর আমি ডাক শুনলাম। আগে কে শুনেছিল? সুক্তি নিজের কণ্ঠের আবেগ লক্ষ্য করে নিজেই অবাক হয়। ইভান উত্তর না দিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ ফুপিয়ে ওঠে, সত্যি আমার অনেক কষ্ট, অনেক কষ্ট। সুক্তির বুকে আবেগের বান ডাকে। তার ইচ্ছে হতে থাকে গ্রিক দেবতার মতো দেখতে। ছেলেটির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। তুমি কি আমার হাতে হাত রাখবে সুক্তি? করুণভাবে ইভান জিজ্ঞেস করে। সুক্তি হাত বাড়িয়ে দেয়। আয়নায় সে ইভানের হাতের ওপর হাত রাখে। বরফের মতো ঠান্ডা হাত, যেন বেশিক্ষণ রাখা যায় না। সে সরিয়ে নিতে চায়, কিন্তু অবাক হয়ে দেখে সে হাত সরাতে পারছে না।
ইভানের চোখের দিকে তাকিয়ে চমকে উঠে সে। ইভানের চোখে এখন জান্তব উল্লাস, ভীষণ লোভে চোখ 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 করছে। শক্তি ভয় পেয়ে চেঁচিয়ে উঠে, সাথে সাথে ইভান আবার স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবি মিলিয়ে যায়। শক্তি তারপরও পরের রাতের জন্য অপেক্ষা করে। আবার ইভান আসে, হাতে হাত রেখে তারা গল্প করে। ইভান চলে যায়। ইভান দিনে দিনে আরো সুন্দর হয়, ফ্যাকাশে গালে গোলাপি চোখ লাগে। মাত্র 3 দিনেই শক্তির স্বাস্থ্য ভেঙে পড়ে। কিছুতেই সে কোন শক্তি পায় না, চোখের কোণে কালি দাগ। ব্যস্ত হয়, কি হয়েছে রে শক্তি, তুই দেখতে এমন হচ্ছিস কেন? রাতে ঘুমাস না? শক্তি দুর্বল কণ্ঠে প্রতিবাদ করে। ওই মা, চিকি তো আছে। পরের দিন ক্লাসের দ্বিতীয় পিরিয়ডেই শক্তি মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি তার বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। খবর পেয়ে তার মা বাবা আর সুকন্যা দৌড়ে যায়। ডাক্তার তাকে পরীক্ষা করে অবাক হয়ে যায়, কোন তোপাতের ইতিহাস নেই, কিন্তু কি ভীষণ রকম রক্তশূন্যতা। রক্তের রিপোর্টে দেখা যায় হিমোগ্লোবিনের লেভেল কমে 4 গ্রাম। ডিএলএ এসেছে, যেখানে তার থাকার কথা নিদেন পক্ষে 13। ডাক্তার বলে এখনই রক্ত দিতে হবে। আম্মুর সাথে রক্তের গ্রুপে তার মিল আছে। বন্ধুরা দৌড়ে আরো 2 ব্যাগ জোগাড় করলো। শক্তির মা ক্রমাগত পাতে থাকে, কি অসুখ ডাক্তার তখন কিছুই বলতে পারছে না। এরকম হলে নাকি ক্যান্সারের সম্ভাবনা দেখা যায়। রাত বাড়ার সাথে সাথেই শক্তি অস্থির হয়ে যায় বাসায় যাবার জন্য। ডাক্তারের করা নির্দেশ, রক্ত না দিয়ে বাসায় যাওয়া যাবে না। মা বাবাও কোন রিস্ক নেবেন না। কিন্তু ইভানের যে আসার সময় হয়ে যাচ্ছে, সারাটা রাত শক্তির অস্থিরতার সাথে কাটে। পরের দিনই সে কান্নাকাটি করে হাসপাতালের থেকে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সে কথা দেয় যে রক্ত নিতে সে কালে আবার আসবে। রাতে মা তার সাথেই থাকতে চায়, কিন্তু শক্তি মানা করে। রাত 2টা বাজতেই সে আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু ইভান কই। শক্তি ইভানকে অনেক ডাকে, অনেকবার করে ক্ষমা চায়, বারবার করে তার অসুস্থতার কথা বলে, কিন্তু ইভান তো আসে না। কাঁদতে কাঁদতে শক্তি ঘুমিয়ে পড়ে। রাত 3:30টার দিকে তীব্র অস্বস্তির সাথে তার ঘুম ভাঙবে। ঘরে বিকট বন্ধ, এত ঠান্ডা যে শক্তি কেঁপে কেঁপে ওঠে। গন্ধে শক্তির বমি চলে আসতে থাকে। অনেক কষ্টে নাকে হাত চাপা দিয়ে শক্তি আয়নার সামনে আসে। ভিতরে আবছা একটা ছায়া। শক্তি তাকে ছায়ামূর্তি ঘুরে তাকায়। শক্তি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। একে কি ভীষণ চেহারার এক বুড়ি, সাদা সনের মতো চুল, চোখ দুটো ধকধক করে যেন চলছে। কি তীব্র জিঘাংসা তার মাঝে। চামড়া শত শত বছরের পুরনো চামড়ার মতো চুলে পড়েছে। লাল জিহ্বা মাঝে মাঝে সাপের মতো লোকলোক করছে। খোলখোল করে বেশিভাবে হেসে উঠল বুড়ি। শক্তির বোধবুদ্ধি সব লোপ পায়। তার পাকে যেন 5 মণ পাথর দিয়ে আটকে রেখেছে। কণ্ঠস্বর হয়েছে রুদ্ধ। সে শুধু ভীত শোষকের মতো চেয়ে রইল। আবার হেসে উঠল বুড়ি। অসভ্য এক কালি দিয়ে বলল, হাত বাড়া সামনে। শক্তি তীব্র আতঙ্কে মাথা নাড়ল। বুড়ি চিৎকার দিল, হাত বাড়া বলছি। শক্তির ডান হাত তার আয়ত্তের বাইরে। সে প্রাণপণ চেষ্টা করেও তার হাতকে আটকাতে পারল না। হাত আয়নার স্পর্শ করলো। ভীষণ অট্টহাসিতে ঘর ঘরে গেল। এমন জানত ভয়ঙ্কর ঘাসি উড়ানো হাসির যে পৃথিবীতে অস্তিত্ব আছে, শক্তি তাই জানে না। এর জন্ম এ পৃথিবীতে না, অন্য কোথাও, অন্য কোন জগতে। পচা মাংসের তীব্র গন্ধ সইতে না পেরে শক্তি বমি করে ফেলল ঘরের মাঝে। বুড়ি খল খল করে হাসতে হাসতে বলল, ইভানকে পেয়েছিস তুই? তোর প্রাণের ইভান। আমি তোর ইভান। 100 বছর পর আজ আমি মুক্তি পেয়েছি। আমি আজ না। আহ, কি আনন্দ! শক্তির মাথা কাজ করে না। সে মেঝেতে বসে থর থর করে কাঁদতে থাকে। আজ থেকে আমি তোর মাঝেই থাকবো। তুই রাতে যখনই ঘুমাবি আমি তোর মাঝ থেকে জেগে উঠব। 100 বছর আমি কোন রক্তের স্বাদ পাইনি, আজ আমার রক্ত চাই, অনেক অনেক রক্ত। শক্তি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করতে পারে একটা শীতল ছায়া তার মাঝে ঢুকে যাচ্ছে। সকালে জ্ঞান ফিরে সে দেখতে পায় মা তাকে নিয়ে আবার হাসপাতালে চলে এসেছে। তবে সে অনেক সুস্থ বোধ করছে। ডাক্তারের রিপোর্ট দেখে অবাক। মাত্র 3 ব্যাগ রক্ত পেয়ে হিমোগ্লোবিন লেভেল বেড়ে 16তে ওঠা এক কথায় অসম্ভব। রিপোর্টের এই অবস্থা দেখে ডাক্তার ভীষণ রাগারাগি করতে লাগলেন। এই রিপোর্ট অবশ্যই ভুল, কিন্তু চোখও তো স্বাভাবিক হয়ে গেছে। আগের দিন যে মেয়ের চোখ একেবারে কাগজের মতো সাদা ছিল, তার তো এখন একদম স্বাভাবিক চোখ। রিপোর্ট নিয়ে মা বাবার মাথা ব্যথা নেই। তাদের মেয়ে সুস্থ, তাতেই তারা খুশি। কিন্তু শক্তির মাথা এখনো কাজ করছে না। তার সাথে এসব কি হচ্ছে? বাসায় ফিরে শক্তি আয়নার দিকে তাকায়। এ যেন একদম স্বাভাবিক আয়না। তার মাঝে কি বুড়িটা ঢুকে পড়েছে? কই, তার তো একদম স্বাভাবিক লাগছে, যেন কিছুই হয়নি। আর ইভানকে কি বুড়ি আয়নায় বন্দি করে রেখেছে? ইভানকে ছাড়া সে বাঁচবে না। রাত বাড়ার সাথে সাথে শক্তি অস্বস্তিতে ভুগতে থাকে। কি যেন তার মাঝে জেগে উঠতে চাইছে। ভীষণ ঘুমে তার 2 চোখ জড়িয়ে আসছে।
রাত 12টা বাজতেই সত্যি গভীর ঘুমে তলিয়ে যায়। সারাটা রাত সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দৃশ্য। কোন দেখে সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, তার বুক দিয়ে ভক ভক করে বিশ্রী মাংস পচয় গন্ধ বেরোচ্ছে। সে রক্তের স্বাদ পেতে থাকে, সে রক্তে যেন মাখামাখি হয়ে যাচ্ছে। কি বিশ্রী ভাবেই না সে হাসছে, চিৎকার দিচ্ছে। জান্তব উল্লাসে সে যেন ফেটে পড়ছে। খুব ভোরে তার ঘুম ভাঙে, সারা শরীরে কালসেটে পড়ে গেছে। ভীষণ ব্যথা, নিজের দিকে তাকিয়ে তার মাথা ঘুরে ওঠে। টি শার্ট রক্তে মাখামাখি, বাথরুমে গিয়ে চেঁচিয়ে ওঠে সে। মুখ হাত সবই রক্তে রঞ্জিত, এবং সে জানে অবশ্যই এই রক্ত মানুষের রক্ত। কাঁদতে কাঁদতে সে স্নান করতে থাকে। সে এখন পিশাচিনী, এক ভয়ঙ্কর পিশাচ তার মাঝে ঢুকে পড়েছে। সে যখনই ঘুমাবে পিশাচ জেগে উঠবে। এখন সে কি করবে? মা দরজা ধাক্কাতে থাকে। এই শক্তি, তোর রুমে নিশ্চয়ই ইঁদুর মরেছে রে, এত বাজে গন্ধ কেন? আজই রুম ফিনাইল দিয়ে পরিষ্কার করাবো বুয়াকে দিয়ে। আগে চল বাইরে যাই। শক্তি বলে ওঠে। আমি কোথাও যাব না মা। মা থমকে উঠে। কথা পারাবি না, কত কষ্টে তোর বাবার কাছ থেকে টাকা নিলাম, আর বলিস বাইরে যাবি না। শক্তি রেডি হয়ে ডাইনিংয়ে আসতেই সুন্দর বুয়া মায়ের সাথে কথা বলছে উত্তেজিত ভাবে। কয়েক গলি পরেই তার বস্তি, সেখানে ভূত লাশ পাওয়া গেছে। কেউ লাশের গলায় কামড় দিয়ে থমনি ছিঁড়ে সব রক্ত শুষে নিয়েছে। পুলিশ কোন কিনারাই করতে পারছে না। শক্তি ভয় থর থর করে কাঁপতে থাকে। এটা অবশ্যই ডাইনি আজিনাহার কাজ। মাথার অবস্থা দেখে বুয়াকে থমকায়। যাও তোমার কাজ করো, আমার মেয়েকে ভয় দেখিও না। মায়ের সাথে শক্তি বেরোয়। আজ থেকে সে আর ঘুমাবে না। রাতে যত কষ্টই হোক সে ঘুমাবে না। ডাইনিটাকে সে জেগে উঠতে দেবে না। সে জিজ্ঞেস করে, মা কোথায় যাচ্ছি? মা লাজুক ভাবে বলল, চায়ের সেটটা খুবই পছন্দ হয়েছে বুঝি। দেখি ওই বাড়ির চৌকিদার যদি এখনো সেটা বিক্রি না করে থাকে তবে নিয়েই আসি। আবার সেই অভিশপ্ত পারি যেখান থেকে আয়না এসেছে। শক্তি আতঙ্কে ফুটিয়ে ওঠে। না না মা, ওই বাড়িতে যাব না। মা অনুনয় করে। লক্ষ্মী মা, তুই বাইরে থাকিস, আমি যাব আর নিয়ে আসব। বাড়িটি আগের মতোই আছে। 15 দিনে কোন পরিবর্তনই হয়নি। তবে সাবেকি আমলের বৈঠকখানার আসবাবপত্র অনেক কমেছে, ভালোই বিক্রি হয়েছে মনে হয়। তাদের দেখেই চৌকিদার বলে উঠল, আমি জানতাম আপনারা আসবেন, তাই চায়ের সেট তুলে রেখেছি। চৌকিদার তীব্র দৃষ্টিতে শক্তির দিকে তাকালো। শক্তির মনে হলো উনি সব দেখতে পাচ্ছেন, সবকিছু জেনে যাচ্ছেন। ভয় কুকড়ে গেল সে ওই অন্তর্ভেদী দৃষ্টির সামনে। মা চায়ের সেট দামাদামি করে কিনে ফেললেন। শক্তি বেরিয়ে যাবে। তখন বুড়ো মানুষটি তার সামনে এসে দাঁড়ালো। তুমি তোমার একটা জিনিস ফেলে গেছো, আমি জানতাম তুমি তা নিতে আসবে। শক্তি অবাক হয়ে দেখল তার হাতে সেই ডায়েরি। এটা এটা আমার নয়, ঢোক গিলল সে। মানুষটি কোন কথা না বলে ডায়েরি বাড়িয়ে দাঁড়িয়ে রইল। মা বাইরে থেকে তারা দিচ্ছেন। শক্তি দেখল বুড়ো মানুষটির চোখে সরিততার ছোঁয়া। শক্তি হাত বাড়িয়ে ডায়েরিটি নিল। মানুষটি বলল, ভালো থেকো, আমারও তোমার মতো একটি মেয়ে আছে। শক্তি বাড়িতে ফিরেই ডায়েরি খুলল। 100 বছরের পুরনো ডায়েরি, কিন্তু সে তুলনায় অবস্থা যথেষ্ট ভালো। পাতাগুলি হলদে, কিছু কিছু জায়গায় কালি ছড়িয়ে গেছে, কিন্তু বেশ কিছু লাইন পড়া যায়। ডায়েরির কিছু পাতা মাঝ থেকে নাই হয়ে গিয়েছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার জীবন নামা। নিচে লেখিকার নাম দেয়া, মালবিকা রায়। 100 বছর আগে এই মেয়েটিও হাসতো, খেলতো, ডায়েরি লিখত। আজ সে কোথায়? প্রথম দিকে শুধু ঘর কন্যার গল্প, আজ তার বান্ধবী এসেছে। কাল বাবা ঘোড়ারও গাড়িতে চড়ে বেড়াতে নিয়ে যাবে বলেছে। পড়তে পড়তে টের পেল সে বাবা মায়ের অতি আদরের কিশোরী কন্যার লেখা করছে। ডায়েরির মাঝামাঝি একটি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে, একটি লাইন অতি কষ্টে পড়া যায়। আজ বাবা আমাকে চমৎকার একটি আয়না আনিয়ে দিয়েছেন। শ্মশান ঘাটের বিখ্যাত তান্ত্রিক বাবাকে উহা দিয়েছেন। শক্তির ঘা শিউরে উঠল। এরপরের পাতাগুলি সবই অল্প বিস্তর জলে ভেজা, কালি ছড়িয়েছে। এরপর পাতায় পাতায় যা পড়া গেল সবই আয়নার গল্প। একটা লাইন পড়ে চমকে উঠল শক্তি। আয়নায় আমার জন্য বাবা রাজপুত্র পাঠাইয়েছেন। থরথর করে ভেতরটা কেঁপে উঠল শক্তির। মালবিকাও তার মতো রাজপুত্র দেখেছিল, তবে তার রাজপুত্রের নাম কুমার বীরেন্দ্র, ইভান নয়। শক্তি বুঝল ইভান যথেষ্ট আধুনিক নাম। যুগে যুগে ডাইনি রাজপুত্রের নাম বদলায়, ইভান নামে কেন? ইভান একটা মায়া। শক্তি ফুপিয়ে উঠল। ইভানের বেশ ধরে ডাইনি তার রক্ত নিয়ে হয়েছে শক্তিশালী। সে প্রতারিত, যেমনটি হয়েছিল বেচারি মালবিকা। শক্তি কান্না সামলাতে সামলাতে পড়ে চলল। এরপর শুধুই ভালোবাসার গল্প, শুধুই রাজপুত্রের গল্প। শক্তির 2 গাল বেয়ে জল ছড়তে লাগল। বেশ কয়েকটি পৃষ্ঠা চড়ে গেছে। এরপরের পাতায় 2-3টা লাইন কোনোক্রমে পড়া যায়। তাতে লেখা, আমার রাজপুত্রকে ডাইনি ধরিয়া লইয়া গিয়াছে। ডাইনি আমার মাঝে বসবাস করিতেছে। হায় ভগবান, আমি কি করিব? পরের পৃষ্ঠাগুলো মর্মান্তিক। ডাইনি রূপী মালবিকা নিজের বাবা সহ আরো অনেককে হত্যা করে রক্ত খেয়েছে।
পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে এক অজানা আতঙ্ক, তীব্র অনুশোচনায় মালবিকা পাগল, প্রায় সে ঘুমায় না, ঘুমাতে চায় না, কিন্তু তারপরও ঘুমিয়ে পড়ে। শক্তি থর থর করে কাঁপতে থাকে, যদি আজিনাহা আজ রাতে তার আম্মু আব্বুকে মারে, অথবা সুকনাকে। শক্তি রান্নাঘরে গিয়ে যত কাগজের প্যাকেট পেল সব নিয়ে তার রুমে জড়ো করলো। ছোট একটা নলপে কাচের টুল ছিল, তাও নিয়ে এলো। ছুরিটা রাখলো তার ডান পাশে, কেরোসিন ঢেলে সে আগুন জ্বালিয়ে দিল আয়নার সামনে। ধোঁয়ায় শক্তি কাঁচতে লাগলো, তাড়াতাড়ি করতে হবে, আগুন যদি বেশি বেড়ে যায় তবে বিল্ডিংয়ে ধরে যেতে পারে। সতর্কতার সাথে সে আগুনে ভাঙ্গা টুলের পা আর কাগজ দিতে লাগলো। ধোঁয়া চারিদিক গ্রাস করে ফেললো। এর মাঝে শক্তির ভীষণ ঘুম পেতে লাগলো। শক্তি টের পেল আজিনাহা বেরিয়ে আসার তোজস্ব শুরু করেছে। শক্তি জোরে জোরে বলতে লাগলো, আজিনাহা, তুই তোর রাজ্যে ফিরে যা, রক্তপিপাসু তুই, নিপাত যা, হত্যাকারী তুই, তোর অন্ধকার দুনিয়াতে ফিরে যা। শক্তি টানা বলে যেতে লাগলো। ধোঁয়া তার ফুসফুসে ঢুকে যাচ্ছে। কাশির দমক সামলে সে বলে যেতে লাগলো। ঘুমে তার দুই চোখ জড়িয়ে যাচ্ছে, প্রাণপণ চেষ্টাতেও খুলে রাখা যাচ্ছে না। শক্তির মনে হতে থাকলো, আজিনাহা জাহান্নামে যাক, আমি একটু ঘুমাই। তখনই তার বাবা মার চেহারা ভেসে উঠল তার সামনে। শক্তির বুকে নতুন করে বল এলো যেন। শক্তি আরো জোরে চেঁচিয়ে উঠল, আজিনাহা, তুই তোর রাজ্যে ফিরে যা। উফ, কি ব্যথা! কেউ যেন ধারালো ছুরি শক্তির আঙুলের ফাঁকে চালাচ্ছে। তীব্র ব্যথায় শক্তি কাঁদতে লাগলো, কিন্তু মন্ত্র পড়া থামালো না। বরফ শীতল চাই কেউ শক্তির নাকে ঠেসে ধরেছে। এক বিন্দু বাতাসের জন্য ফুসফুস আকুলি বিকুলি করছে। শক্তি মনে প্রাণে চাচ্ছে সে এখনই মারা যাক, কিন্তু আজিনাহা তাকে মরতেও দেবে না। শক্তি হাঁসফাঁস করতে করতে বলতে লাগলো, তুই নিপাত যা। কতক্ষণ সে কষ্ট সহ্য করছে সে জানে না। তার এখন কোন বোধ নেই, সে শুধু ভাঙ্গা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছে। হঠাৎ তীব্র বোধকা গন্ধে চারিদিক ঘুরে গেল। শীতল ভেজা ভেজা স্পর্শ, আগুনের উত্তাপ থাকা সত্ত্বেও টের পাওয়া যাচ্ছে। শক্তি আরো জোরে জোরে বলতে লাগলো। আজিনাহার তীব্র বিদ্রুপাত্মক খল খল হাসির শব্দ শোনা গেল। শক্তির ভয়ে গায়ে কাটা দিল। সে নিজেকে সাহস দিল, আজিনাহা তোমাকে মারবে না, তুমি ওর আবাস। ভাবতেই ঘেন্নায় তার কমিয়ে এলো। আজিনাহার অসভ্য গালাগালি শোনা গেল, তুই কি চাস? তোর কি ধারণা এসব করলেই আমি চলে যাব? আমি আগের চেয়ে অনেক শক্তিশালী, এসবে আমার কিছুই হবে না। খল খল হাসি বয়ে গেল চারিদিকে। শক্তি কোন কথা না বলে ছুরি হাতে নিল। আজিনাহার বেশি কণ্ঠ শোনা গেল, তুই যে হাতের ধমনী কাটলে মরে যাবি তা কি তুই জানিস? তুই মরে গেলে তোর বাবা মার কি হবে? তোর মাও যে আত্মহত্যা করবে তা জানিস? শক্তি কেঁপে উঠল। আজিনাহার সন্তুষ্টির হাসি হাসল মনে মনে। ডাইনি বলে চলল, তোর বন্ধুরা পরীক্ষা শেষে সেন্ট মার্টিন যাবে, আর তুই যাবি কবরের তলায়। তোকে কেউ মনে রাখবে না। শক্তি ফুপিয়ে উঠল, ছুরি নামিয়ে রাখো বদমাইশ মেয়ে, নিজের কথা ভাব। তুই মরলে তুই আর ইভানকে দেখতে পাবি ভেবেছিস? আমি জানি ইভান কোথায় আছে। ইভানকে চাস না তুই? শক্তি চোখ বুজে রইল, তারপরে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, না না না, ইভানকে চাই না, ও একটা মায়া। তুই জাহান্নামে যা। বলে ছুরি দিয়ে বাম হাতের রেডিয়াল আর্টারি কেটে ফেলল। রক্তধারা আগুনে পড়তে লাগলো। আগুন যেন রক্ত পেয়ে পাগল হয়ে গেল। আজিনাহা ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে উঠল, না না না, সাথে অসভ্য সব গালাগালি। শেষ শক্তি দিয়ে শক্তি তার হাত আগুনের ওপরে ধরে রাখলো। এরপর আস্তে আস্তে ঢলে পড়ল। এখন সে ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে। দরজায় কে এখন ঘন্টা বাজাচ্ছে। তারা কি জানে না শক্তি অনেক ক্লান্ত। শেষে অভিশপ্ত আয়নাটাকে শক্তি ভাঙ্গার অনেক চেষ্টা করেও না পেরে সেটিকে বুড়িগঙ্গায় বিসর্জন দিয়েছে। ডায়েরিটি যে খুব যত্ন করে বুড়ো মানুষটিকে ফেরত দিয়ে এসেছে। বুড়ো তাকে চা খাইয়েছে এবং যাবার সময় বলেছে, আমি জানতাম তুমি ভালো থাকবে। শক্তির রূপকথার রাজকুমার এখনো আসেনি, তবে শক্তি জানে যে সুমন তাকে নিয়ে লুকিয়ে কবিতা লেখে। প্রায় সে সুমনের ডায়েরির মাঝে লুকিয়ে